থ্যাংক ইউ অঙ্কিতা, থ্যাংক ইউ বলার জন্য রেকর্ডিংটা স্টার্ট কর। যাই হোক, তো এতক্ষণ বলেছি যারা রেকর্ডিং ধরে শুনবে তাদের জন্য। এতক্ষণ বললাম কোলেসিস্টাইটিস, কোলেলিথিয়াসিস এবং কোলেডোকোলিলিথিয়াসিস। কোলেসিস্টাইটিসটা হচ্ছে গলব্লাডারের মধ্যে ইনফ্লামেশন, কোলেলিথিয়াসিসটা হচ্ছে গলব্লাডারের মধ্যে যখন বাইল স্টোনটা ক্যালসিফিকেশন হয়ে থাকবে এবং সেটার জন্য শারীরিক প্রবলেম হবে সেটা, এবং কোলিডোকোলিলিথিয়াসিসটা হচ্ছে বাইল স্টোনটা বা ক্যালসিফাইড বাইল স্টোনটা যেটা হচ্ছে যেটা কমন বাইল ডাক্টে চলে আসবে, ঠিক আছে। সেই তখন হচ্ছে বাইল ডাক্টের মধ্যে চলে আসার কারণে যে প্রবলেম গুলো হবে, তো সেই প্রবলেম গুলোর কারণে মানে শারীরিক সমস্যাগুলো হবে, সেটাকে বলছে কোলিলিথিয়াসিস। এতক্ষণ এটাই বলেছি। এরপর বাইল স্টোন গুলো কত প্রকারের হয়: কোলেস্টেরল বাইল স্টোন, পিগমেন্ট বাইল স্টোন আর মিক্সড গল স্টোন। ঠিক আছে, কোলেস্টেরল বাইল স্টোনটা হচ্ছে 70% মানুষের শরীরে দেখা যায়। এটার কালার কিরকম হয়? লাইট ইয়েলো, ব্রাউন এবং সামটাইমস গ্রিন কালার হচ্ছে, ঠিক আছে। আর কম্পোজিশন কি থাকে এটাতে? 80% কোলেস্টেরল থাকছে এবং বাকি বাকি অন্য কন্টেন্ট থাকছে, ঠিক আছে। 80% কোলেস্টেরল থাকছে এবং বাকি হচ্ছে যে তোমার ক্যালসিয়ামের হয়তো অণু থাকছে বা অন্য অন্য যে ইয়েগুলো আছে সেইগুলো দিয়ে তৈরি হচ্ছে। এরপর আছে পিগমেন্ট গলস্টোন। পিগমেন্ট গলস্টোনের কালার কিরকম হচ্ছে? ব্ল্যাক। এটার কম্পোজিশন কি? 20% কোলেস্টেরল থাকছে এবং 70% বাইল পিগমেন্টস গুলো থাকছে, ঠিক আছে। এখানে কোলেস্টেরল কম থাকছে, 20% থাকছে এবং 70% বাইল পিগমেন্টস গুলো থাকছে। বাইল পিগমেন্টস মানে কি কি থাকছে? ক্যালসিয়াম, বিলিরুবিন, এগুলো, ঠিক আছে। এরপর আসছি, এটা হচ্ছে 20% থেকে 30% মানুষের শরীরে এটা হচ্ছে দেখা যায়, ঠিক আছে। এটা বেশি কমন নয়। এরপর আসি মিক্স গলস্টোন। মিক্স গলস্টোন হচ্ছে 5 থেকে 10% মানুষের শরীরে দেখা যায়। মিক্স গলস্টোন হচ্ছে কোলেস্টেরল এবং পিগমেন্ট গলস্টোনের মাঝামাঝি, যে মানে দুটো মিক্স করে যে গলস্টোনটা হচ্ছে, কোলেস্টেরলও থাকছে ধরো 50-60% এবং বাকি তোমার হচ্ছে যে বাইল সল্টও থাকছে 50-60%, তখন যেটাকে মিক্স গলস্টোন বলা হচ্ছে, ঠিক আছে। তো due to obstructed CVD, bile cannot pass into duodenum and absorb into blood leading to jaundice. এই যে পিগমেন্টেড গলস্টোনটা হচ্ছে বা যে কোনো রকমের গলস্টোনের ক্ষেত্রেই বলা হচ্ছে, কোলেস্টেরল বাইল স্টোনের ক্ষেত্রেও তোমার যেহেতু অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে এবং ওই বাইলটা হচ্ছে যে তোমার ইয়ে হতে পারছে না, সিক্রেশন হতে পারছে না, সেই ক্যানালটার মধ্যে অবস্ট্রাকশন সৃষ্টি হচ্ছে, তো সেই কারণে হচ্ছে জন্ডিস দেখা যায়, ঠিক আছে। এবার আসছি সাইন এন্ড সিমটমস। সাইন এন্ড সিমটমস কি কি হবে? নাজিয়া, ভমিটিং, ডিসনিয়া, স্পেশালি আফটার ইটিং অফ ফ্যাটি ফুডস। ফ্যাটি ফুডস এর কারণে ম্যাক্সিমাম শরীরে রোগগুলো হচ্ছে, বুঝতে পেরেছো? কেউ ফ্যাটি খাবার খাবে না কিন্তু। নাজিয়া এবং ভমিটিং হচ্ছে, ডিসপেপসিয়া হচ্ছে স্পেশালি আফটার ইটিং ফ্যাটি ফুডস। ফ্যাটি ফুডস খাওয়ার পরে এই মানে প্রবলেম গুলো হচ্ছে। রেফার্ড পেন, কোথায় পেন হয়? পেন হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্ট অফ অ্যাবডোমেন হুইচ মে রেডিয়েট টু ব্যাক টু শোল্ডার। রাইট আপার কোয়াড্রেন্ট, তোমাদের পেটের কোয়াড্রেন্ট গুলোর মধ্যে, অ্যাবডোমিনাল কোয়াড্রেন্ট গুলো আগের পিডিএফ টার মধ্যে লাস্ট পেজে দেখবে আছে। এর আগের পিডিএফটা, এই ডিজিজ কন্ডিশনের আগের যে একটা পিডিএফ দিয়েছি জিআই ট্র্যাক্টের অ্যানাটমি এবং ফিজিওলজির, সেই পিডিএফ এর লাস্ট এর মধ্যে আছে দেখবে অ্যাবডোমিনাল কোয়াড্রেন্টের যে পার্ট গুলো, ঠিক আছে। অ্যাবডোমিনাল কোয়াড্রেন্টকে টোটাল 9টা পার্টে ভাগ করা হয় এরকম ভাবে, ঠিক আছে। তো ইউজুয়ালি রাইট আপার কোয়াড্রেন্ট অফ অ্যাবডোমেন হুইচ মে রেডিয়েট টু ব্যাক শোল্ডার, ঠিক আছে। রাইট আপার কোয়াড্রেন্টে ব্যথাটা হচ্ছে, স্টার্ট হচ্ছে এবং সেটা পিছনের দিকে রেডিয়েট করছে। কোয়াড্রেন্ট গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোয়াড্রেন্ট গুলো একটু দেখে নিও সবাই। এরপর আসছি মরফি সাইন। মরফি সাইনটা কি? ক্লায়েন্ট ক্যান নট টেক এ ডিপ ব্রিথ when the examiner's fingers are passed below the hepatic margin over the gallbladder because of severe pain. মরফি সাইনটা হচ্ছে যখন ডক্টরে ওটা এক্সামাইন করবে যে এটা যেটা সন্দেহ করা হচ্ছে সেইটা হয়েছে কিনা, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তোমার ওটা
আবার যে কোয়াড্রেন্টটা বললাম সেই কোয়াড্রেন্টটা হচ্ছে যে প্যালপেট করে ফিঙ্গারসে প্যালপেট করে ইয়ে করলে ও হচ্ছে যে মরফিসাইন, এটা যে পেশেন্ট হচ্ছে যে তোমার শ্বাস নিতে পারে না এবং সিভিয়ার পেন হয় পেশেন্টের। ঠিক আছে, বোঝা গেছে মরফিসাইনটা? আচ্ছা, বিলিয়ারি অবস্ট্রাকশন হলে কি কি হচ্ছে প্রবলেম গুলো, সেটা হচ্ছে জন্ডিস আর হাইপার বিলিরুবিনিমিয়া, মানে বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যাচ্ছে। স্টেটোরিয়া, যে ইনডাইজেশন অফ ফ্যাট ডিউ টু ল্যাক অফ ইমালসিফিকেশন। স্টেটোরিয়াটা কি? স্টেটোরিয়া টার্মটা মনে রাখবে, হ্যাঁ, স্টেটোরিয়া টার্মটা কিন্তু বারবার আসে। স্টেটোরিয়া হচ্ছে ইনডাইজেশন অফ ফ্যাট ডিউ টু ল্যাক অফ ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন হতে পারছে না, হচ্ছে যে মানে ফ্যাটটা হচ্ছে মোটামুটি, তো মনে রাখবে যে ফ্যাটটা হচ্ছে যে তোমার ডাইজেস্ট হতে হতে পারছে না, সেই জিনিসটাই হচ্ছে স্টেটোরিয়া। ঠিক আছে, ফ্যাটটা হচ্ছে যে যেহেতু ডাইজেস্ট হতে পারছে না, ওটা হচ্ছে যে ওপরে ভেসে অবস্থায় থাকছে। নার্সিং কেয়ার, নার্সিং কেয়ার আমরা কি কি দেবো এখানে? রিকমেন্ডেড ডায়েট হচ্ছে লো ফ্যাট ডায়েট টু অ্যাভয়েড স্টিমুলেটিং গলব্লাডার। ঠিক আছে, লো ফ্যাট ডায়েট দিতে হবে। আর হচ্ছে যে ভিটামিন কে প্রিভেন্ট, ব্লিডিং প্রিভেন্ট করার জন্য ভিটামিন কে দিতে হবে। ঠিক আছে, ভিটামিন কে আমাদের কিসে সহায়তা করে? ক্লট, ভিটামিন কেটা হচ্ছে আমাদের একটা ক্লটিং, মানে ক্লট ফরমেশন করে। ঠিক আছে, মানে ভিটামিন কেটা ব্লাড ব্লিডিং হতে দেয় না, অনেক বেশি তোমার ব্লিডিং হলে সেখানে। আচ্ছা, ভিটামিন কে আমরা কোথায়? মেন ভিটামিন কে আমরা সবাই অনেকেই দিয়ে রেখেছি, মানে ইয়েতে লেবার রুমে যারা ডিউটি করেছো তারা অনেকেই ভিটামিন কে এর সাথে পরিচিত। তো কোন সময়ে ভিটামিন কে দেওয়া হয় বলো তো, ইনজেকশন? হুম, নিউবর্নকে আফটার বার্থ ভিটামিন কে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা এখানে অ্যাবডোমিনাল কোয়াড্রেন্ট গুলো বললাম, অ্যাবডোমিনাল কোয়াড্রেন্ট গুলো একটু বলে দিই, কিন্তু ওই পেজটা দেখে নিও, হ্যাঁ, আগের পিডিএফটাতে দেওয়া আছে। নটা ভাগে যে আমরা ভাগ করছি, প্রথমে হচ্ছে এটাকে এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, সাত, আট, নয়। ঠিক আছে, এটা হচ্ছে এক নম্বর যে রিজিয়নটা, এটা যদি আম্বেলিকাস হয় আর এটা এটা যদি অ্যাবডোমিনাল রিজিয়ন হয়, এটা অ্যাবডোমেন যদি হচ্ছে আর এটা আম্বেলিকাস হচ্ছে, তাহলে যে রাইট এক নম্বর যে জায়গাটা আছে সেটা লিখবে রাইট হাইপোকন্ড্রিয়াক, রাইট হাইপোকন্ড্রিয়াক। এক নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক, দুই নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, তিন নম্বর যেটা সেটা হচ্ছে লেফট হাইড্রোকন্ড্রিয়াক। আগে লেখো, তারপর মনে রাখার ইয়েটা বলে দিচ্ছি, লেফট হাইড্রোকন্ড্রিয়াক, হাইপোকন্ড্রিয়াক। ঠিক আছে, এবার এই মাঝে যে 5 নম্বরটা আছে সেটাকে কি বলছে? আম্বেলিকাল রিজিয়ন। মাঝে যে 5 নম্বরটা আছে সেটা বলছে আম্বেলিকাল রিজিয়ন। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে রাইট লাম্বার এবং 6 নম্বর যেটা আছে সেটা হচ্ছে লেফট লাম্বার। একটা একটা করে নাম মনে রাখলে রাইট আর লেফটটা মনে থেকে যাবে, আর মাঝেরটা শুধু মনে রাখতে হবে। ঠিক আছে, 7 নম্বর যেটা আছে সেটা হচ্ছে রাইট ইলিয়াক। 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রাইট ইলিয়াক।
আচ্ছা, 1 নম্বরে লেখো রাইট হাইপোকন্ড্রিয়া, 4 নম্বরে লেখো রাইট লাম্বার এবং 7 নম্বরে লেখো রাইট ইলিয়াক। বোঝা গেছে? এরপর এটা যে রাইট হচ্ছে সেম সেম এগুলো যেগুলো হচ্ছে সেটারই এটা হচ্ছে লেফট হবে, ঠিক আছে? এটা রাইট হাইপোকন্ড্রিয়াক, এটা লেফট হাইপোকন্ড্রিয়াক, ঠিক আছে? এটা রাইট লাম্বার, এটা লেফট লাম্বার, রাইট ইলিয়াক, এটা লেফট ইলিয়াক। মাঝেরটা কি? 2 নম্বরেরটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, যেহেতু এখানে হচ্ছে আমাদের আম্বেলিকাস থাকে তাই 5এরটা হচ্ছে আম্বেলিকাল রিজিয়ন এবং 8 নম্বর আম্বেলিকাসের নিচে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। আম্বেলিকাসের নিচে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। বোঝা গেছে? খুব সহজ পদ্ধতিতে মনে রাখবে, সবগুলো মনে রাখার দরকার নেই। টোটাল 3 থেকে 5টা মনে রাখলেই পুরোটা মনে থেকে যাবে। আম্বেলিকাস যেখানটা আছে সেখানটা তো আম্বেলিকাল রিজিয়ন, সেটা মনে রাখার কোনো দরকারই নেই, আম্বেলিকাসটা তো মনে থেকেই যাবে, ঠিক আছে? তাহলে একদম মাঝ বরাবর কোথায় কি থাকছে? আম্বেলিকাস। তাহলে ওইটা কি? আম্বেলিকাল রিজিয়ন, ঠিক আছে? আর 1 নম্বর হচ্ছে তোমার হাইপোকন্ড্রিয়াক, 2 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে যে লাম্বার, কেন কি ওইটার একদম পিছন পিছন আমার লাম্বার ভার্টেব্রাটা আছে। আর 7 নম্বর হচ্ছে ইলিয়াক, 7 নম্বর হচ্ছে ইলিয়াক, ইলিয়াকটা মনে রাখতে হবে, ঠিক আছে? এবার এইগুলো যেগুলো হলো ডান দিকে তার একদম অপোজিটে চলে যাব আমরা বাঁ দিকের জিনিসগুলো, সেগুলো লেফট বলে আমরা নামকরণ করা হয়েছে। আর উপরে থাকছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, যেখান থেকে আমাদের তার নামটা শেষ হয়েছে সেই জায়গাটাকে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন বলছে। তারপরে আম্বেলিকাস যেখানে আছে আম্বেলিকাল রিজিয়ন, আর হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন বলছে নিচটা, লোয়ার অ্যাবডোমেনের যে জায়গাটা সেই জায়গাটার মাঝখানটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। বোঝা গেছে? আরিসান আমি বললাম, সাথে হচ্ছে ইলিয়াক, সাথে হচ্ছে রাইট ইলিয়াক, 8 নম্বরটা হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। নাও সবাই লিখো। অ্যাবডোমিনাল কোয়াড্রেন্টস গুলো কিন্তু, অ্যাবডোমিনাল রিজিয়ন গুলো কিন্তু ভাইভাতেও পড়ে, ঠিক আছে? ভাইভাতে কিন্তু এটা একটা মেন টপিক, খুব একটা ইম্পর্টেন্ট টপিক অ্যাবডোমিনাল কোয়াড্রেন্ট। হয়েছে? সবার ডান? দেখো রাইট রাইট হাইপোকন্ড্রিয়াতে কি লেখা আছে? লিভার, গল ব্লাডার, রাইট কিডনি এবং স্মল ইন্টেস্টাইন। যেহেতু গল ব্লাডার লেখা আছে মানে যেগুলো নিচে নিচে লেখা আছে ওই জিনিসগুলোর প্রবলেম গুলো কিন্তু হলে মোটামুটি এই রিজিয়নটার মধ্যে হতে পারে, হ্যাঁ? মানে মাথায় আনতে হবে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে স্টার্ট হয় পেনটা গল ব্লাডার হলে, আর পিছনের দিকে রেডিয়েট করে, ব্যাক সাইডে রেডিয়েট করছে পেন। ডান সবার? আচ্ছা,
এখানে নার্সিং কেয়ারের মধ্যে কিছু নেই, সার্জিক্যাল ম্যানেজমেন্ট আছে। সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে ইনক্লুডস কোলেলিথিওটমি আর হচ্ছে কোলেসিস্টেকটমি, দুটো সার্জিক্যাল প্রসিডিওর হয়, কোলেলিথিওটমি আর হচ্ছে কোলেসিস্টেকটমি, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটমি। ঠিক আছে, এবারে সার্জারি হলে পেশেন্টের কি পোস্ট অপারেটিভ কেয়ার সেটা নার্সের উপর ডিপেন্ড করে। তো সার্জারি হলে কি কেয়ার দিতে হয়, লো ফাউলার পজিশন দিতে হয়। লো ফাউলার পজিশন অর্থাৎ এটা হচ্ছে ফাউলার পজিশন যেটা 90 ডিগ্রি, ঠিক আছে। সেমি ফাউলার পজিশন হচ্ছে 45 ডিগ্রি, লো ফাউলার পজিশন হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। লো ফাউলার পজিশন হচ্ছে 30 ডিগ্রি। তো পেশেন্টকে কোশ্চেনে আসতেই পারে লো ফাউলার পজিশন কত ডিগ্রি, এবং সার্জিক্যাল যখন ইয়েগুলো হয় তখন পেশেন্টকে কি পজিশন দিতে হয়, ঠিক আছে। এনকারেজ ফর কাফিং অ্যান্ড ব্রিদিং, কাফ এবং ব্রিথ করার জন্য এনকারেজ করা হয় পেশেন্টকে। আর হচ্ছে যে instruct the client about splinting the abdomen when coughing to prevent discomfort এবং pain during coughing, মানে ওই মোটামুটি অ্যাবডোমেনটা যাতে সেফ থাকে সেই রকম ভাবে কাশতে বলা হয়, ঠিক আছে। অফার ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট টু দ্য ক্লায়েন্ট, ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট দেওয়া হয়, ঠিক আছে। Abdominal cholecystectomy টা কি, removal of gallbladder through an abdominal incision. In this surgery, abdominal incision is created to remove the gallbladder, which is known as uh, Quachar's incision, which is known as Quachar's incision. Quachar's incision টা কি তোমাদের একটা টার্ম লিখে রাখবে আপাতত, ছবি তো পেলাম না। হচ্ছে যে তোমার একটা সার্জিক্যাল প্রসিডিওর, ঠিক আছে। এই ইনসিডেন্টটাকে কচাস ইনসিডেন্ট বলা হচ্ছে কেন না, হচ্ছে এটা মেনলি কচাস ফর্সেপ হচ্ছে ইউজ করা হয়। আর এটা যদি একটা হিউম্যান বডি হয়, ঠিক আছে, এটা যদি হিউম্যান বডি হয়, তো যেহেতু গলব্লাডারটা আমরা এই কোয়াড্রেন্টের মধ্যে পেয়েছিলাম, ঠিক আছে, গলব্লাডারটা যেহেতু আমরা এই কোয়াড্রেন্টের মধ্যে পেয়েছিলাম, তো ইনসিডেন্টটা করা হয় এরকম ভাবে, ঠিক আছে। ইনসিশনটা এরকম বাঁকা ভাবে অর্থাৎ অর্ধচন্দ্রের মতো করা হচ্ছে, ঠিক আছে। তো এই ইনসিশনটাকে বলা হচ্ছে কচার্স ইনসিশন। বোঝা গেছে? বোঝা গেছে হিউম্যান বডির কোন জায়গাটাতে কচার্স ইনসিশন হচ্ছে? ওকে, কোশ্চেন আসলে পারবে তো কচার্স ইনসিশন থেকে? ঠিক আছে, এরপর আসছি হেপাটাইটিস। আচ্ছা, যে রাত্রে কটা থেকে ক্লাস আছে তোমাদের? 9টা, ঠিক আছে। হুম, ঠিক আছে। হেপাটাইটিস, হেপাটাইটিস কি? হেপাটাইটিস হচ্ছে একটা অ্যাকিউট বা ক্রনিক ইনফ্লামেশন অফ লিভার কজড বাই ভাইরাল অ্যান্ড ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঠিক আছে। অ্যাকিউট বা ক্রনিক ইনফ্লামেশন অফ লিভার কজড বাই ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন। ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হচ্ছে অ্যাকিউট বা ক্রনিক একটা ইনফ্লামেশন হচ্ছে হেপাটাইটিস, লিভারের ইনফ্লামেশন, ঠিক আছে। যেটা হচ্ছে হেপাটোটক্সিন, কন্টামিনেটেড ফুড এবং এক্সপোজার টু এনি মেডিকেশন। হেপাটোটক্সিন, কন্টামিনেটেড ফুড এবং এক্সপোজার টু এনি মেডিকেশন, ঠিক আছে। হেপাটিক ডিসফাংশন মে ইম্পেয়ার ক্লটিং মেকানিজম, ঠিক আছে। এটা একটা ক্রনিক এবং অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশন, যেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে হেপাটোটক্সিন, কন্টামিনেটেড ফুড এবং এক্সপোজার টু মেডিসিনের কারণে হচ্ছে, ঠিক আছে।
এরপর হচ্ছে গোলস অফ ট্রিটমেন্টের মধ্যে কি আছে, রেস্টিং দ্য ইনফ্লুয়েন্ট ফিভার, এটা কিছু নেই। সাইন এন্ড সিমটমস এর মধ্যে হচ্ছে যে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি অফ দ্য স্টেজ অফ হেপাটাইটিস সাইন এন্ড সিমটমস গুলো দেখা যায়, ঠিক আছে। এরপর আসছি হেপাটাইটিস কত প্রকারের হচ্ছে। হেপাটাইটিস কত প্রকারের, হেপাটাইটিস টোটাল 5 প্রকারের, ঠিক আছে। কিন্তু মেনলি 3 প্রকার হচ্ছে আমাদের 3 প্রকার একটু পপুলার, বাকিগুলো অতটা পপুলার নয়, ঠিক আছে। হেপাটাইটিস 5 প্রকারের, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই। কত প্রকারের, হেপাটাইটিস এ টু ই, ঠিক আছে। এরপর হেপাটাইটিস এ তে চলে আসছি। হেপাটাইটিস এটা কি, আচ্ছা, হেপাটাইটিস এ, বি এবং সি টা হচ্ছে নোট করবে এরকম ভাবে, খাতাটাকে উল্টে নাও, ঠিক আছে। খাতাটাকে উল্টে নাও, আর যে লম্বা লম্বা যে ইয়েটা আছে ওটা তোমার ভার্টিক্যাল করো, ঠিক আছে। ভার্টিক্যাল যে ইয়েটা আছে সেটাকে হরাইজন্টাল করো, মানে লম্বা মানে বেশি স্পেস যাতে লাগে। 3টে ভাগ করো খাতার, ঠিক আছে। খাতার 3টে ভাগ করবে। ফার্স্ট কলামে হেপাটাইটিস এ লিখো, সেকেন্ড কলামে হেপাটাইটিস বি এবং থার্ড কলামে হেপাটাইটিস সি লিখো, ঠিক আছে। আচ্ছা, নতুন বেরিয়েছে হেপাটাইটিস জি, আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। তো হেপাটাইটিস এ হচ্ছে ইনফেকশিয়াস হেপাটাইটিস। হেপাটাইটিস এ এর কলামে লেখো ইনফেকশিয়াস হেপাটাইটিস। হেপাটাইটিস এ হচ্ছে যে কোনো ইনফেকশনের কারণে কজড বাই হেপাটাইটিস এ ভাইরাস। প্রথমে লেখো ইনফেকশিয়াস হেপাটাইটিস, শুধু ওইটুকু লিখবে ইনফেকশিয়াস হেপাটাইটিস, নিচে লিখবে হেপাটাইটিস এ ভাইরাস। কিভাবে ডায়াগনোস করা হচ্ছে এটা লেখার দরকার নেই, শুধু শুনে নাও। ডায়াগনোস বাই প্রেজেন্স অফ এইচএভি অ্যান্টিবডিজ, ডায়াগনোস বাই প্রেজেন্স অফ এইচএভি অ্যান্টিবডিজ। এইচএভি অ্যান্টিবডিজটা আছে কিনা সেটা দেখে ডায়াগনোস করা হচ্ছে, ঠিক আছে। এবার আসি ট্রান্সমিশন, ট্রান্সমিশন পয়েন্ট করো। হেপাটাইটিস এ যে কলামটা করেছো সেখানে দুটো পয়েন্ট হবে, ঠিক আছে। ইনফেকশিয়াস হেপাটাইটিস আর হেপাটাইটিস এ ভাইরাসের কারণে হচ্ছে, ইনফেক্টেড বাই হেপাটাইটিস এ ভাইরাস আর ইনফেকশিয়াস হেপাটাইটিস হলো। এরপর আসবো ট্রান্সমিশন। ট্রান্সমিশন হচ্ছে ফিকাল ওরাল রুট, ফিকাল ওরাল রুট দিয়ে হেপাটাইটিস এ কিন্তু তোমার ট্রান্সমিটেড হচ্ছে, এটা কিন্তু ব্লাডের দ্বারা ট্রান্সমিটেড হচ্ছে না, এটা কিন্তু ব্লাডের দ্বারা ট্রান্সমিটেড হচ্ছে না। কিসের দ্বারা ট্রান্সমিটেড হচ্ছে, ফিকাল ওরাল রুট, স্টুল এবং ওরাল রুট দিয়ে হচ্ছে যে ট্রান্সমিটেড হচ্ছে, ঠিক আছে। পার্সন টু পার্সন ট্রান্সমিটেড হয়, কন্টামিনেটেড, এগুলো লেখার দরকার নেই, জাস্ট বলছি কন্টামিনেটেড ওয়াটার, মিল্ক, ফ্রুটস, ভেজিটেবল এবং আনকুক আনকুক সেল ফিশ, মানে যেগুলো ওই শক্ত ইয়ে থাকে না, ঝিনুক, শামুক, তারপরে তোমার যেগুলো সি ফিশ থাকে যাদের সেল থাকে, সেই সকল সেল ফিশ গুলোর জন্য হয়ে থাকে, ঠিক আছে। আর পোরলি ওয়াশড ইউটেন্সিল, ভালো করে হাইজিন মেনটেন না করে খাবার দাবার যদি মানে খাবার থালা বা খাবার জিনিসপত্র যদি ভালো করে ওয়াশ না করা হয়ে খেয়েছে তাহলে কিন্তু এটা হতে পারে, ঠিক আছে। ইনকিউবেশন পিরিয়ড মার্ক করো বা পয়েন্ট করো, ইনকিউবেশন পিরিয়ড কত থেকে, ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 6 উইকস, ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 6 উইক, 15 to 45 days। আর ইনফেকশন পিরিয়ড কত, 2 উইকস বিফোর অ্যান্ড 1 উইকস আফটার ডেভেলপমেন্ট অফ জন্ডিস। যখন জন্ডিসটা হচ্ছে তার 2 উইকস বিফোর, 2 উইকস আগে এবং 1 উইক পরে ইনফেকশন পিরিয়ড। সেই সময়টায় ইনফেকশনটা সব থেকে বেশি ছড়ায়, ঠিক আছে। এই সময়টাতে ইনফেকশন সব থেকে বেশি ছড়াচ্ছে, বোঝা গেছে। এরপর আসছি প্রিভেনশন। প্রিভেনশন কি করে করবো, প্রথম প্রিভেনশন করার ইয়ে হচ্ছে ভ্যাকসিন, হেপাটাইটিস এ ভ্যাকসিন, যেটা হচ্ছে 2টো ডোজ হয়। কি কি না, প্রথম বছরে 1 ইয়ার অ্যান্ড সেকেন্ড ডোজ আফটার 6 মান্থ অফ এজ, ঠিক আছে। ফার্স্ট এট 1 ইয়ার এবং প্রথম ডোজটা হচ্ছে একটা হচ্ছে 1 বছরে এবং
সেকেন্ড ডোজটা হচ্ছে আফটার 6 মান্থ অফ এজ। এটা একটু ভুল আছে মনে হচ্ছে, দেখে নিচ্ছে একবার, দেখে পরে জানাচ্ছি। আচ্ছা হ্যাঁ, যেটা ভাবছিলাম সেটাই। প্রথমটা হচ্ছে বাচ্চাকে 1 বছরে দেওয়া হবে, এবং ওই ওই ডোজটা পেলে, যে 1 বছরের যে ডোজটা, সেটা পাওয়ার পরে আফটার ফার্স্ট ডোজ 6 to 18 মান্থসের মধ্যে সেকেন্ড ডোজটা দেওয়া হয়, ঠিক আছে? 6 to 18 মান্থসের মধ্যে সেকেন্ড ডোজটা দেওয়া হয়। ডোজ হচ্ছে কত না, 0.5 ml রুট কি IM। 0.5 ml দেওয়া হচ্ছে কিসে না, IM এর মাধ্যমে। এরপর আসছি হেপাটাইটিস বি। সেকেন্ড কলামে লেখো হেপাটাইটিস বি হচ্ছে এটা লিখবে না, ইজ অলসো নোন এজ সিরাম হেপাটাইটিস, ঠিক আছে? এটা সিরাম হেপাটাইটিসও বলা হচ্ছে, ঠিক আছে? হেপাটাইটিস বি হচ্ছে কি, কিসের কারণে হচ্ছে? হেপাটাইটিস বি HBV ভাইরাস, HBV ভাইরাস, ঠিক আছে? এটা হচ্ছে একটা DNA ভাইরাস, এবং এই ফ্যামিলিটা HEPADNAVIRADAE, এই ফ্যামিলি থেকে বিলং করছে। যাই হোক, এর ইনকিউবেশন পিরিয়ড কত? 6 to 24 উইকস। 6 to 24 উইকস। আমি যেটা লিখতে বলবো সেটাই লিখবে, ঠিক আছে? এখনো পর্যন্ত কিছু লিখো না। আর ডায়াগনোসিস মেড বাই ডিটেকশন অফ HBsAg, HBEG, HBEAG মানে মোটামুটি S, E এবং C, এইগুলোর দ্বারা ডিটেকশনটা করা হচ্ছে। ডিটেকশন অফ HBsAg, HBEAG এবং HBCAG লেভেল ইন দ্য ব্লাড। মেনলি HBsAg টাই করা হয়, কিন্তু যদি পেশেন্টের পজিটিভ আসে তখন আবার এই ভাইরাল মার্কার গুলো দেখা হয়, ঠিক আছে? আচ্ছা, হেপাটাইটিস এ এর ক্ষেত্রে কি করেছিলাম, পয়েন্ট করেছিলাম, এটা হচ্ছে ইনফেকশিয়াস হেপাটাইটিস। আর এটা কি, এটা হচ্ছে কন্টামিনেশনের কারণে হয়, ঠিক আছে? আইভি ড্রাগ ইউজার, ক্লায়েন্টস অফ হিমোডায়ালিসিস থেরাপি, হেলথ কেয়ার পার্সোনাল। এটা হচ্ছে ব্লাড কন্টামিনেটেড, লিখে রাখো। এখানে যেখানে ইনফেকশিয়াস হেপাটাইটিস লিখেছিলে, সেখানে হেপাটাইটিস বি তে লেখো ব্লাড কন্টামিনেটেড, ঠিক আছে? কজড বাই হেপাটাইটিস এ ভাইরাস লিখেছিলে, এখানে লিখো কজড বাই হেপাটাইটিস বি ভাইরাস, ব্র্যাকেটে লিখবে DNA ভাইরাস। এখানে কি ইনকিউবেশন পিরিয়ড লিখতে বলেছিলাম? আচ্ছা, এখানে ট্রান্সমিশন রুট লিখবে। আচ্ছা, তো ইনকিউবেশন পিরিয়ডটা লিখে রাখবে 6 to 24 উইকস অর 30 to 160 days। ঠিক আছে? ট্রান্সমিশন কি, ট্রান্সমিশন বলেছিলাম ব্লাড অর বডি ফ্লুইড। ট্রান্সমিশন হচ্ছে ব্লাড অর বডি ফ্লুইড, ইনফেক্টেড সিমেন্ট, saliva, urine, vaginal secretion, etc. However, feces, sweats, sputum এবং tears have not been identified for spread of hepatitis B. কিন্তু কখনো মানে এখনো অব্দি সায়েন্টিফিক্যালি এটা দেখা মানে বলা হয়নি, ঠিক আছে? যে সোয়েট বা স্পুটাম বা টিয়ার্স এর মাধ্যমে এটা কন্টামিনেটেড হতে পারে। কিন্তু যেহেতু এটা আমাদের বডি ফ্লুইড, তাই কোনো কিন্তু সায়েন্টিফিকলি এটাও প্রমাণ নেই যে ওটার মাধ্যমে হয়নি বলে, ঠিক আছে? ট্রান্সমিটেড হয়নি বলে সেটাও কিন্তু প্রমাণ নেই, ঠিক আছে?
এবার আসি কজেস। কজেসে কি বললাম, আইভি ড্রাগ ইউজার, ইন্ট্রাভেনাস ড্রাগ যারা বারবার যাদেরকে নিতে হয়, এছাড়াও হচ্ছে হিমোডায়ালিসিস থেরাপির মধ্যে যারা থাকে, আর কি হেলথ কেয়ার পার্সোনালরা সব থেকে রিস্ক ফ্যাক্টর বেশি, হেলথ কেয়ার পার্সোনালদের রিস্ক ফ্যাক্টর সব থেকে বেশি থাকে। হেভি ট্রান্সমিশনটা হচ্ছে ব্লাড এবং বডি ফ্লুইডস এর মাধ্যমে ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে, ব্লাড এবং বডি ফ্লুইডস। যে কোনো কন্টামিনেটেড মানে ইনফেক্টেড পেশেন্টের যে কোনো রকম ব্লাডের কন্টামিনেটেড জিনিসপত্র যদি অন্য সুস্থ পেশেন্টকে দেওয়া হয় বা সুস্থ মানুষের শরীরে তোমার প্রয়োগ করা হয়, তা থেকে হতে পারে, ঠিক আছে। যেমন আইএম, আইভি, এসসি, আইডি ইনজেকশন ইউজ, ঠিক আছে। আর হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশনের মধ্যে কি আছে, ভার্টিক্যাল ট্রান্সমিশনের মধ্যে কি আছে, মাদার টু ফিটাস। ভার্টিক্যাল ট্রান্সমিশনের মধ্যে আছে মাদার টু ফিটাস। প্রিভেনশন কি, প্রিভেনশন হচ্ছে স্ট্রিক্ট হ্যান্ড ওয়াশিং, screening the blood donors, needle precautions, avoid heterosexual contact, avoid sex with multiple partners, testing of all pregnant women, vaccine, hepatitis B, immunoglobulin if client never had vaccine, ঠিক আছে। হেপাটাইটিস বি প্রিভেনশনের জন্য তো আর বলতে হবে না কাউকেই, কারণ যারা ক্লিনিক্যাল সেটআপে কাজ করেছো অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ আ স্টাফ, তাদেরকে মানে সবসময়তে এটা মাথায় রাখতে হয় যেন পেশেন্টটা পজিটিভ না থাকে এবং সাবধানে কাজ করতে হয়, কন্টামিনেশন যাতে না হয়, তাই তো। হেপাটাইটিস সি হচ্ছে, হেপাটাইটিস সি লেখো, অলসো নোন অ্যাজ লিখতে হবে না, কিন্তু জেনে রাখো পোস্ট ট্রান্সফিউশন হেপাটাইটিস, ঠিক আছে, পোস্ট ট্রান্সফিউশন হেপাটাইটিস এটাও কিন্তু ব্লাডের দ্বারাই হচ্ছে কন্টামিনেটেড হয়। হেপাটাইটিস বি এর আরেকটা জিনিস, হেপাটাইটিস বি এর হচ্ছে তোমার ভ্যাকসিন আছে, প্রিভেনশনের মধ্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন লিখে রাখবে। হেপাটাইটিস বি ভ্যাকসিনের হচ্ছে 3টে ডোজ হয়, হেপাটাইটিস বি ভ্যাকসিনের 3টে ডোজ হয়, ফার্স্ট, সেকেন্ড এবং বুস্টার ডোজ। এবার আসছি হেপাটাইটিস সি। আচ্ছা, হেপাটাইটিস বিটা যেরকম বললাম ব্লাড এবং বডি ফ্লুইড, হেপাটাইটিস সিটা কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে, মেনলি ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে হচ্ছে। তো ট্রান্সমিটেড থ্রো ব্লাড এবং ব্লাড প্রোডাক্টস, হেপাটাইটিস সি ইজ কমন অ্যামং উইথ আইভি ড্রাগ ইউজার, যারা আইভি ড্রাগ ইউজ করে তাদের ক্ষেত্রে এটা কমন। ডায়াগনোসিস মেড আপ বাই এইচসিভি অ্যান্টিবডি ডিটেক্টেড ইন ব্লাড ইন্ডিকেট ক্রনিক হেপাটাইটিস, এটা হচ্ছে ক্রনিক হেপাটাইটিস করছে, ঠিক আছে। ইনকিউবেশন পিরিয়ড কত, 50 থেকে 70 ডেজ, ইনকিউবেশন পিরিয়ড কত, 50 থেকে 70 ডেজ। কমপ্লিকেশন কি কি আছে, ইনক্লুডস ক্রনিক লিভার ডিজিজ, প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা, সিরোসিস এটসেট্রা। হিমোফিলিয়া হচ্ছে যাদের পেশেন্ট, যে সকল পেশেন্টের হিমোফিলিয়া আছে তাদের তো ব্লাড কমে যায়, এবারে হিমোফিলিয়া যাদের আছে তাদের হচ্ছে, যাদের ঘন ঘন ব্লাড কমে যাচ্ছে তাদেরকে তো ব্লাড ট্রান্সফিউশন করা হয়। তো হিমোফিলিয়া পেশেন্টটা হচ্ছে সব থেকে রিস্কের মধ্যে থাকে, কারণ হেপাটাইটিস সি হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হচ্ছে। এরপর আসছি কজেস এন্ড রিস্ক ফ্যাক্টর। কজেস এন্ড রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে সেম অ্যাজ হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ইজ অলসো ট্রান্সমিটেড প্যারেন্টালি অ্যান্ড হেলথ, সরি,
সেম অ্যাজ হেপাটাইটিস বি, যে কেননা হেপাটাইটিস বি ও হচ্ছে যে ট্রান্সমিটেড হয় প্যারেন্টালি অ্যান্ড হেলথ কেয়ার পার্সোনাল। ঠিক আছে, প্রিভেনশন কিভাবে হবে? প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি ইনক্লুড মিডিল প্রিকশন অ্যান্ড স্ক্রিনিং অফ ব্লাড ডোনার্স। স্ক্রিনিং অফ ব্লাড ডোনার্স, হেপাটাইটিস এ এর ক্ষেত্রে কলামের মধ্যে যে যে পয়েন্টগুলো লিখেছিলে এবং বি তে যেগুলো লিখেছিলে সেইগুলো এখানে পেলে। পয়েন্টগুলো কি কি লিখেছিলে বলতো? হেপাটাইটিস সি হচ্ছে হেপাটাইটিস সি হচ্ছে একটা ব্লাড ট্রান্সফিউশন জনিত রোগ। ঠিক আছে, ব্লাড হেপাটাইটিস সিটা করো, কি লিখবে? ইনফেকশিয়াস হেপাটাইটিস যেখানে লিখেছো হেপাটাইটিস এ, এখানে লিখবে পোস্ট ট্রান্সফিউশন ইনফেকশন। পোস্ট ট্রান্সফিউশন ইনফেকশন caused by hepatitis C virus, caused by hepatitis C virus। ট্রান্সমিশনে লেখো যে ব্লাড ট্রান্সফিউশন, IV injectable use, ইনকিউবেশন পিরিয়ড লেখো 50 to 70 ডেজ, না কি বললাম? 50 to 70 ডেজ। প্রিভেনশন লেখো সেফ প্র্যাকটিস, নো ভ্যাকসিন। এটা একটা রেড কালার দিয়ে বক্স করে দাও, নো ভ্যাকসিনের যেটা লিখেছো রেড কালার দিয়ে বক্স করে দাও। আর হেপাটাইটিস বি ভ্যাকসিনের জায়গায় হেপাটাইটিস বি ভ্যাকসিন করবে, দিয়ে বক্স করবে। হেপাটাইটিস বি ভ্যাকসিনের ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ লিখবে, কত টাইমে পাওয়া যায় সেটা লিখবে, এবং কোন রুটে হয় সেটা লিখবে, এবং ডোজটা লিখবে। আর হেপাটাইটিস এর ক্ষেত্রে ভ্যাকসিনটা লিখে বক্স করে তার নিচে কত বছরের মধ্যে দেওয়া হয় এবং কোন রুটে দেওয়া হয় এবং ডোজটা লিখবে। বোঝা গেছে কিরকম ভাবে নোট করবে? যেন এক্সামে পড়লে তোমার খাতার ছবিটা মনে থাকে। হ্যাঁ, এরকম গুছিয়ে লিখবে। হলো, আর তো কিছু বলিনি। প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি বললাম, কজেস এন্ড রিস্ক ফ্যাক্টর বলেছি, বাস এইটুকুই। এবারে পাতা উল্টে দাও, হেপাটাইটিস ডি তে চলে আসো। হেপাটাইটিস ডি তে চলে আসি। এটা হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাসের কারণে হচ্ছে, আর এটা হেপাটাইটিস ডেল্টা ভাইরাস বলা হচ্ছে। ঠিক আছে, হেপাটাইটিস ডেল্টা ভাইরাস বলা হচ্ছে। এটা হচ্ছে হেপাটাইটিস বি হওয়ার পরের যে ইনফেকশনটা, মেনলি সেই ইনফেকশনটা। ঠিক আছে, হেপাটাইটিস বি হওয়ার পরে যে ইনফেকশনটা সেটা হচ্ছে হেপাটাইটিস ডি ইনফেকশন হয়। ঠিক আছে, এটা কি? প্রিভেনশন অফ এইচপিভি ইনফেকশন উইথ ভ্যাকসিন অলসো প্রিভেন্টস এইচডিভি ইনফেকশন। এইচডিভি ইনফেকশনটা এইচবিভি যদি প্রিভেন্ট করা যায় তাহলে হচ্ছে প্রিভেন্ট হয়ে যায়। বোঝা গেছে? এরপর আসছি এই হেপাটাইটিস ই। এটা হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাসের কারণে হচ্ছে ওয়াটারবর্ন ভাইরাস, আর ট্রান্সমিটেড কি দিয়ে হচ্ছে? ফিকো ওরাল রুট। ট্রান্সমিটেড কি দিয়ে হচ্ছে? ফিকো ওরাল রুট। যেরকম হেপাটাইটিস এটা হলো সেরকম, জাস্ট লাইক হেপাটাইটিস এ। ইনকিউবেশন পিরিয়ড কত? 15 to 65 days। 15 to 65 days, 2 to 9 weeks। বললাম হেপাটাইটিস ডিটা একদম হেপাটাইটিস বি এর পরে হচ্ছে। হেপাটাইটিস বি এর পরে যে ইনফেকশনটা হচ্ছে সেটা, এবং হেপাটাইটিস ডিটাকে প্রিভেন্ট করা সম্ভব যদি হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়া থাকে। কমপ্লিকেশন কি হচ্ছে? ইনক্লুডস হাই মর্টালিটি রেট ইন প্রেগনেন্ট ওমেন, ফেটাল ডিমিনিস। ঠিক আছে,
প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে হাই মর্টালিটি রেট দেখা যায়। এটা হচ্ছে সিমিলার টু HAV, যেখানে HBV লিখে রাখছো তার নিচে HD ভিটা লিখে রাখো, আর যেখানে HAV টা লিখে রেখেছো সেখানে লিখো HEV, তাহলে মনে চলে আসবে। আচ্ছা, হেপাটাইটিস টেস্ট করার জন্য কি কি তোমার টেস্ট গুলো দেওয়া হয়? আচ্ছা, ল্যাব ভ্যালু গুলো আমি বলেছিলাম, তো ল্যাব ভ্যালুর পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে, ক্লাসের লাস্টে পাঠিয়ে দেবো। নর্মাল ল্যাব ভ্যালুর পিডিএফটা বলেছিলাম তোমাদেরকে সেন্ড করে দেবো, তো একটা আমি পেয়েছি, সেখান থেকে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। ইটা বললাম জাস্ট লাইক হেপাটাইটিস A। কি কি ল্যাবরেটরি টেস্ট গুলো দেওয়া হয়? ALT, SGPT, AST, SGOT, ঠিক আছে। SGOT, SGPT মেনলি LFT-র মধ্যে থাকে, বাট স্টিল হচ্ছে যেহেতু লিভার ফাংশন টেস্ট, লিভারের একটা সমস্যা এটা, তো সেই জন্য SGPT, SGOT টা দেখা হয়, ঠিক আছে। আর টোটাল বিলিরুবিন লেভেলটাও দেখা যাচ্ছে। আচ্ছা, হেপাটাইটিস থেকে এইটুকুই মোটামুটি। হ্যাঁ, হেপাটাইটিস ইটা সেরকম নেই তো, হেপাটাইটিস ইটা এতটা কমন বা পপুলার নয়, ঠিক আছে। হেপাটাইটিস এটার মতোই হেপাটাইটিস ই। মেইনলি তোমাকে পড়তে হবে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, এই দুটো নিয়েই পুরো মানে তোমার হেপাটাইটিসটা এগিয়ে গেছে, ঠিক আছে। এটা যত ডেপথে পড়তে পারবে, আমি মোটামুটি একটা পড়ালাম এক্সামের জন্য, বাট নিজের যদি সেরকম মনে হয় যে আমি এইটার থেকে আরো বেশি পড়বো, তাহলে হেপাটাইটিস বি এবং সি সম্পর্কে ডিটেলসে তোমরা পড়তে পারো। হেপডি ইনকিউবেশনটা বললাম 15 থেকে 65। ইসোফেজিয়াল ভ্যারিসেসটা পড়িয়েছিলাম? পড়াইনি মনে হচ্ছে। হয়েছিল? আচ্ছা। হেপাটিক এনসেফালোপ্যাথি পড়িয়েছিলাম? হেপাটিক এনসেফালোপ্যাথি হয়নি, তাই তো? আচ্ছা, হেপাটিক এনসেফালোপ্যাথি হচ্ছে ইন লিভার ফেলিওর অর সিরোসিস অফ লিভার, লিভার সিরোসিস হওয়ার পরে লিভার কি হচ্ছে, লিভার ইজ আনএবল টু মেটাবলাইজ নিউরোটক্সিক অ্যামোনিয়া ইনটু লেস টক্সিন ফর্ম ইউরিয়া, so ultimately the level of ammonia increases in the blood, which causes disturbance in CNS। যখনই বলছি এনসেফালোপ্যাথি, এনসেফালো যে কথাটা, এটা নার্ভাস সিস্টেম রিলেটেড ধরে নেবে, ঠিক আছে, নার্ভাস সিস্টেম রিলেটেড ধরে নেবে। তো কি হচ্ছে এখানে, লিভার যেহেতু সিরোসিস হওয়ার পরে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাই কি হচ্ছে, নিউরোটক্সিক যে ইয়েগুলো আছে সেইগুলোকে ও করতে পারছে না, মানে পরিশ্রুত করতে পারছে না, এবং সেখান থেকে ইউরিয়া ফর্ম করতে পারছে না, ঠিক আছে। অ্যামোনিয়াটাকে নিয়ে ইউরিয়া হচ্ছে যে ফর্ম করতে পারছে না, তো তার জন্য কি হচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডিস্টারবেন্স হচ্ছে, ঠিক আছে। এইটুকুই জাস্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডিস্টারবেন্স হচ্ছে। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে পড়ছে নিউরোলজিক্যাল সিমটমস, ইম্পেয়ার্ড থিঙ্কিং অ্যান্ড নিউরো মাসকুলার ডিস্টারবেন্স, ইম্পেয়ার্ড থিঙ্কিং অ্যান্ড নিউরোমাসকুলার ডিস্টারবেন্স। ক্লিনিক্যাল ফিচার্স, সাইন অ্যান্ড সিমটমস করে পয়েন্ট দেবে এবং লিখবে যে ইম্পেয়ার্ড থিঙ্কিং অ্যান্ড নিউরোমাসকুলার ডিস্টারবেন্স।
ডায়েট অফ পেশেন্ট কি থাকবে, ডায়েট অফ পেশেন্ট শুড বি লেস অ্যামাউন্ট অফ প্রোটিন বিকজ ডিক্রিজ ডিজিজ লিভার ইজ unable to convert highly toxic ammonia which is produced by protein metabolism. প্রোটিন মেটাবলিজমটা করতে পারছে না এবং অ্যামোনিয়াকে হচ্ছে তোমার কনভার্ট করতে পারছে না অন্য সাবস্টেন্সে। ড্রাগ অফ চয়েস কি কি হবে, অ্যাডমিনিস্টার নিওমাইসিন টু কিল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া বিকজ ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া কনভার্টস প্রোটিন ইনটু অ্যামোনিয়া। নিওমাইসিন অ্যাডমিনিস্টার করা হয়, নিওমাইসিন অ্যাডমিনিস্টার করা হয় এই ক্ষেত্রে। আচ্ছা, ইসোফেজিয়াল ভ্যারিসেসটা বলছে হয়নি, আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি, যদি হয়েছে তাও আরেকবার পড়ে নাও, ঠিক আছে। ইসোফেজিয়াল ভ্যারিসেসটা হচ্ছে হয়েছে, এই মাত্র বললো যে হয়নি, কি বললো? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তাহলে নেক্সটটা পড়াচ্ছি। এবার আসছি ইনফ্লামেটরি বয়েল ডিসিজ, ঠিক আছে। ইনফ্লামেটরি বয়েল ডিসিজ, আজকে কিন্তু 9:30 অব্দি ক্লাস আমার ছিল, ঠিক আছে। আগের দিন যেহেতু ক্লাস নিইনি, তাহলে এমনিতেও আমি 8:10-এ স্টার্ট করেছি, তো আজ 9:30 অব্দি হ্যাঁ ক্লাসটা নেব। ইনফ্লামেটরি বয়েল ডিজিজ হচ্ছে আইবিডি। ইনফ্লামেটরি বয়েল ডিজিজ মেনলি দুই টাইপস এর হচ্ছে, কি না ক্রোনস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিস। ইনফ্লামেটরি বয়েল ডিজিজ কি কি হচ্ছে, ক্রোনস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিস। ক্রোনস ডিজিজটা কি, দুটোই কিন্তু হচ্ছে যে আমাদের লার্জ ইন্টেস্টাইন থাকছে, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে প্রবলেম, ঠিক আছে। ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে প্রবলেম। ক্রোনস ডিজিজটা কি, এটা হচ্ছে একটা ইনফ্ল্যামেটরি বয়েল ডিজিজ that affect anywhere in the GI tract but mostly affect the terminal ileum. এই যে ধরো এটা যদি লার্জ ইন্টেস্টাইনটা দেখানো আছে, ঠিক আছে, এখানে হচ্ছে যে টার্মিনাল যে ইলিয়ামটা আছে সেই জায়গাটাতে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে, বাট পাউচ লাইক স্ট্রাকচারে পুরো মানে তোমার লার্জ ইন্টেস্টাইনটাই পাউচ লাইক স্ট্রাকচারের মতো হয়ে থাকে, ঠিক আছে। Due to disease process, key intestinal mucosa become thickening, scarring, narrowed lumen, fistulas, ulceration and abscess may be occurred. কি কি কারণে হয়ে থাকছে, মানে কি কি এটার কারণে কি কি হয়ে থাকছে, যে স্কারিং হচ্ছে, থিকেনিং হচ্ছে, ন্যারোড লুমেন হচ্ছে, আর ফিস্টুলা আছে, আলসারেশন এবং অ্যাবসেস থাকছে, ঠিক আছে, এই ডিজিজ কন্ডিশনটার জন্য। সাইন এন্ড সিমটমস এর মধ্যে কি আছে, সিভিয়ার অ্যাবডোমিনাল কোলিকি অর ক্র্যাম্পিং পেন, ক্র্যাম্পিং পেন থাকছে, ঠিক আছে। ডায়াগনোসিস কিভাবে করা যায়, ডায়াগনোসিস কিভাবে করা হচ্ছে, এন্ডোস্কোপি উইথ বায়োপসি, ঠিক আছে। এন্ডোস্কোপির সাথে একটা বায়োপসিও করা হচ্ছে, ম্যালিগন্যান্ট বা বিনাইন বা ম্যালিগন্যান্ট সেল থাকছে কিনা সেখানে সেটা দেখার জন্য, ঠিক আছে। এন্ডোস্কোপির সাথে বায়োপসি করা হচ্ছে, কনফার্মেটিভ টেস্ট। আর হচ্ছে আরেকটা কি, ফিকাল ফ্যাট টেস্ট করা হচ্ছে, ফিকাল ফ্যাট টেস্ট, যেটা হচ্ছে স্টুলের মধ্যে ফ্যাট আসছে কিনা দেখার জন্য। ফিকাল ফ্যাট টেস্টটা করা হচ্ছে স্টুলের মধ্যে ফ্যাট আসছে কিনা দেখার জন্য। আর হচ্ছে একটা স্ট্রিং সাইন, স্ট্রিং সাইনটা কি
না হচ্ছে it is a stricture of ileum due to disease process. It is identified by Barium study. Barium study মাধ্যমে হচ্ছে স্ট্রিং সাইনটা দেখা যাচ্ছে। স্ট্রিং সাইনটা আমি ছবি নিয়ে রেখেছিলাম, বাট এই পিডিএফ টার মধ্যে অ্যাড করা হয়নি তোমাদের। স্ট্রিং সাইনটা কিরকম বলতো, ব্যারিয়াম স্টাডিতে যে ব্যারিয়াম টেস্টটা হয় সেখানের মধ্যে স্ট্রিং লাইক এরকম, যে ধরো এটা লার্জ ইন্টেস্টাইনটা আছে তো, এরকম এরকম ব্যারিয়াম স্টাডিতে এরকম এরকম স্ট্রিং লাইক স্ট্রাকচার দেখা যায়, ঠিক আছে, স্ট্রিং লাইক স্ট্রাকচার থাকবে, এটাই হচ্ছে স্ট্রিং সাইন বলা হচ্ছে। ঠিক আছে, এরপর আসছি নার্সিং কেয়ার। নার্সিং কেয়ারের মধ্যে কি কি আছে, স্পেসিফিক ডায়েটারি ইনস্ট্রাকশন আছে, পেশেন্টকে এমপিএম রাখতে বলা হবে, পেশেন্টকে হচ্ছে টিপিএন দেওয়া হবে। টিপিএন কেউ এখনো অবধি দেখা আছে টিপিএন? টিপিএন এর ফুল ফর্ম কি? প্যারেন্টেরাল রুট অর্থাৎ তো আমরা কি না আইভির মাধ্যমে পুরো তোমার নিউট্রিশনটা যাচ্ছে। টিপিএন এর কন্টেন্ট দেখলে বুঝতে পারবে, সবাই একবার গুগলে দেখে নিও। টিপিএনটা হচ্ছে একটা হোয়াইট কালারের একটা লিকুইড, ঠিক আছে, যেটার মধ্যে প্রোটিন এবং বাকি নিউট্রিশনাল যে ভ্যালু গুলো হয় সেগুলো সমস্ত কিছু থাকে, ঠিক আছে। এটা হচ্ছে যে তোমার দুটো পাউচ থাকে টিপিএন এর মধ্যে, পুরো পাউচটার মধ্যে দুটো পাউচ থাকবে, সেপারেট করা থাকবে, ঠিক আছে। হোয়াইট পাউচটা একদিকে থাকবে এবং ওয়াটারি সাবস্টেন্সটা বা ওয়াটারি লিকুইডটা হচ্ছে আলাদাভাবে থাকে। যখন পেশেন্টকে দেওয়া হয় প্যারেন্টেরাল নিউট্রিশন, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা কি হয় না তোমার ওটা ব্রেক করে দেওয়া হয়, ঠিক আছে, পাউচটাকে ফোল্ড করে ওটা ব্রেক করে দেওয়া হয়, ওটাকে মিশিয়ে দেওয়া হয়, আগে থেকে কিন্তু মেশানো যায় না, ঠিক আছে। যখন পেশেন্টকে ওটা চালানোর দরকার তার খানিকক্ষণ আগে ওটাকে মিশিয়ে দেওয়া হয়। তো এটাই হচ্ছে টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন থেরাপি। তো এই ক্ষেত্রে পেশেন্টের কখনো কখনো যদি তোমার আইভিতেও দেওয়া হয় বা ডাইরেক্ট তোমার ইসোফেজিয়াল ইয়েতেও দেওয়া হয়, ঠিক আছে, ক্যানালেও দেওয়া হয়। যখন তোমার মনে করো মুখে কোনো অবস্ট্রাকশন থাকে বা আমাদের ইন্টেস্টিনাল যে ক্যানাল সেখানে অবস্ট্রাকশন আছে এবং সেখানে সার্জারি হয়েছে, তো ডাইরেক্টলি স্টমাকে ওটা দেওয়ার জন্য ওটা ইনসার্ট করে দেওয়া হয়, ঠিক আছে। লো ফ্যাট লো রেসিডিউ ডায়েট দেওয়া হয়, ঠিক আছে। আর অ্যাভয়েড করতে কি বলা হয়, ল্যাক্সেটিভ ইনিমা আর অ্যাসপিরিন দ্যাট ইরিটেট ইন্টেস্টিনাল মিউকোসা। অ্যাসপিরিন এবং ল্যাক্সেটিভ অ্যাভয়েড করতে বলা হয়। এছাড়াও হাই ক্যালোরি কার্বোহাইড্রেট প্রোটিন এবং ভিটামিন, স্পেশালি ভিটামিন কে, বি12 দেওয়া হয়, ঠিক আছে। ভিটামিন কে এবং বি12টা দেওয়া হচ্ছে। এরপর আসছি আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিস কি? ইট ইজ এ ক্রনিক ulcerative inflammatory disease of large bowel that result in poor absorption of nutrients. পোর ভাবে অ্যাবসর্পশন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। বোঝা গেছে? মোস্ট কমন এফেক্টেড পার্ট হচ্ছে কি না রেকটাম।
রেকটামটা হচ্ছে মোস্ট কমন এফেক্টেড পার্ট। এটা কিন্তু ওই ছড়িয়ে ছিটিয়ে থাকে না, ঠিক আছে, একটা জায়গাতেই হয়। আলসারেটিভ কোলাইটিস কিন্তু একটা জায়গাতেই হচ্ছে। ক্রোনস ডিজিজটা যেমন চারিদিকে একবার করে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আলসারেটিভ কোলাইটিস কি না একটা জায়গাতেই হচ্ছে। It is most commonly begins in the rectum and spreads upward towards the cecum. Upward spread হচ্ছে এবং রেকটামের মধ্যে হচ্ছে, ঠিক আছে, রেকটামের মধ্যে হচ্ছে এবং আপওয়ার্ড স্প্রেড হচ্ছে, কিন্তু ইনফেক্টেড জায়গা ধরেই স্প্রেড হচ্ছে, ঠিক আছে, ইনফেক্টেড জায়গা ধরেই স্প্রেড হচ্ছে। আচ্ছা, এটা কি করে করা হয়, ডায়াগনোসিস কি করে করা হয়? লেড পাইপ কোলন বেরিয়াম এক্সরে দিয়ে হচ্ছে যে এটা ডায়াগনোসিস করা হচ্ছে। আলসারেটিভ কোলাইটিসের টাইপস গুলো পড়ে নেবে। এটা হচ্ছে প্রোকটাইটিস যেটা আছে সেটা হচ্ছে যে একটুখানি হচ্ছে, ঠিক আছে, তারপরেরটা এইগুলো পড়ে নেবে একটু, মানে প্রচন্ড কঠিন, মানে উচ্চারণে প্রচন্ডই কঠিন যদিও, ঠিক আছে। এইটা হচ্ছে যে রেকটামের থেকে আরেকটু দেখো উঠে গেছে, ঠিক আছে, রেকটামের থেকে আরেকটু স্প্রেড হয়েছে ইনফেকশনটা। ডিস্টাল কোলাইটিস এর হচ্ছে রেকটামের থেকে একদম ডিস্টাল যে ইয়েটা আছে সেইখান অব্দি ইনফেক্টেড হয়ে গেছে। এক্সটেন্সিভে তারপরে আরেকটু ইনফেকশনটা হয়েছে এই পুরো জায়গাটাতে। এবং লাস্ট পেজে যেটা আছে প্যানকোলাইটিস, এখানে পুরো হচ্ছে যে তোমার লার্জ ইন্টেস্টাইনটাই এফেক্টেড হচ্ছে, ঠিক আছে, পুরো লার্জ ইন্টেস্টাইনটাই হচ্ছে এফেক্টেড হচ্ছে। বোঝা গেছে টাইপস গুলো? সাইন অ্যান্ড সিমটমস এর মধ্যে আছে সিভিয়ার ডায়রিয়া, ফ্রিকুয়েন্ট প্যাসেজ অফ ব্লাডি পুরুলেন্ট মিউকয়েড অর ওয়াটারি স্টুল, ঠিক আছে, সিভিয়ার ডায়রিয়া, ফ্রিকুয়েন্ট প্যাসেজ অফ ব্লাডি পুরুলেন্ট এবং মিউকয়েড ওয়াটারি স্টুল। নার্সিং কেয়ারে কি আছে? নার্সিং কেয়ারে হচ্ছে পেশেন্টকে এনপিএম রাখতে হবে, অ্যাকিউট ফেজে হচ্ছে কমপ্লিকেশন যেগুলো হচ্ছে ডিহাইড্রেশন, রেকটাল হেমারেজ এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এইগুলোকে হচ্ছে অ্যাসেস করতে হবে এবং স্পেসিফিক ডায়েটারি ইনস্ট্রাকশন গুলো সেগুলো দিতে হবে, ঠিক আছে। স্পাইসি ফুড খেতে মানা করতে হবে, হাই প্রোটিন হাই ক্যালোরিক ফুড দিতে বলা হবে এবং ডিক্রিজ স্টেটোরিয়াটাকে ডিক্রিজ করতে বলা হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ছক দেওয়া আছে দেখবে, এটা একটু ছকের আগে আরেকটা বলে দিই। এখানে আছে দেখো কর্ক ইলিওস্টোমি। কর্ক ইলিওস্টোমি, কর্ক ইলিওস্টোমিটা কি না, এটা হচ্ছে যে তোমার যখন লার্জ ইন্টেস্টাইনের মধ্যে হচ্ছে যে একটা ইনসিজন, ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে একটা ইনসিজন, এটা হচ্ছে যে তোমার যখন এটা যদি স্কিন লেয়ার হয়, লার্জ ইন্টেস্টাইনটা যেদিক থেকে গেছে ওভার প্রেশারের কারণে বা তোমার ওভার ডাইলিউশনের কারণে কি হয়, এরকম একটা স্ট্রাকচার গঠিত হয়, ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার গঠিত হয়, দিয়ে একটা পাউচ লাইক, মানে এই জায়গাটা হচ্ছে যে সোজা হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গাটা পাউচ লাইক স্ট্রাকচার গঠিত হয়ে যায়, দুটো বেন্ড হয়ে, ঠিক আছে, এখানটা বেন্ড হয়ে। তাহলে কর্ক ইলিওস্টোমিতে কি করা হয়, এইখানটা ইনসিজন করে দেওয়া হয়, ঠিক আছে, এইখানটা কেটে দেওয়া হয়, এখানটা ইনসিজন করে কি হয় না, এই যে অবস্ট্রাক্টেড জায়গাটা হয়েছে এই অবস্ট্রাক্টেড জায়গাটাকে কেটে একটা করে দেওয়া হয়, ঠিক আছে, একটা জায়গা করে দেওয়া হয়। বোঝাতে পারলাম? একটু ছোট করে দেখাই তাহলে ছবিটা তোমাদের দেখো। যদি হচ্ছে এটা স্কিন লেয়ার হয় এবং যে জায়গাটা হচ্ছে যে তোমার এরকম হওয়ার কথা ছিল
সেই জায়গাটা কি হয় না, এই জিনিসটা এসে পরে দুবার ধরে ফোল্ড হয়ে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কর্ড ইলিওস্টমি হচ্ছে এই জায়গাটাকে কেটে দেওয়া হয় এবং এটাকে পুরোটা একটা করে দেওয়া হয়। বোঝা গেছে? কর্ড ইলিওস্টমিটা মনে রাখবে, এটা একটা সার্জিক্যাল প্রসিডিওর। আছে ডিফারেন্স বিটুইন ক্রোনস এবং আলসারেটিভ কোলাইটিস। কি হয়, ক্রোনস হচ্ছে লোকেশন কি, টার্মিনাল ইলিয়াম, মোস্ট কমন এনিওয়ার ইন দ্য জিয়াটা, যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু এটার জায়গা হচ্ছে রেকটাম। এটা হচ্ছে ইররেগুলার, কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে থাকে, এটা প্রক্সিমালি কন্টিনিউয়াস, ঠিক আছে। এটা হচ্ছে ট্রান্সমুরাল লেয়ারে হচ্ছে, আর এটা হচ্ছে সাবমিউকোসাল বা মিউকোসাল লেয়ারে হচ্ছে। কিরকম পেন হয়, ক্র্যাম্পি অ্যাবডোমিনাল পেন হয়, আর এটা হচ্ছে ব্লাডি ডায়রিয়া হবে, ঠিক আছে। পেন থাকতেও পারে, নাও থাকতে পারে। ফিস্টুলা হচ্ছে যে অ্যাবসেস, অবস্ট্রাকশন, নিউট্রিশনাল বিপ হচ্ছে, আর এটা হচ্ছে হিমারেজ, টক্সিক, মেগাকোলন এবং নিউট্রিশনাল লিফ হচ্ছে, ঠিক আছে। এখানে হচ্ছে স্ট্রিং সাইন দেখা যায়, আর এটা হচ্ছে লিড পাইপ কোলন দেখা যায়, ঠিক আছে। লিড পাইপ কোলন দেখা যায়। এটা হচ্ছে স্লাইড ইনক্রিজ, কোলন ক্যান্সার হচ্ছে যে এটা হচ্ছে স্লাইড ইনক্রিজ করছে, এটা মার্ক ইনক্রিজ করছে। এটা 10 থেকে 40 বছরের মধ্যে হচ্ছে, এটা 10 থেকে 30 বছরের মধ্যে হচ্ছে, ঠিক আছে। আর সেখানে কিছু নেই। অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে ইনফ্লামেশন অ্যান্ড কম্প্রোমাইজ সার্কুলেশন অফ দ্য ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স আমরা সবাই জানি, লার্জ ইন্টেস্টাইনের একদম এই পোর্শনের জায়গাতে একটা এক্সট্রা পার্ট থাকে, যেটা হচ্ছে যে সেরকম কোনো আমাদের শরীরের কাজে লাগে না, সেইটাকে কি বলছে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলছে, ঠিক আছে। সেইটাকে কি বলছে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলছে। বোঝা গেছে? এটা হচ্ছে উইচ ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য লার্জ কোলন, ঠিক আছে। লার্জ ইন্টেস্টাইন যেটা আছে সেইটা যে ফার্স্ট জায়গাটা আছে সেইটা হচ্ছে এটা। লেন্থ হচ্ছে কত, 9 থেকে 10 সেন্টিমিটার। লেন্থ কত হয়, 9 থেকে 10 সেন্টিমিটার। মোস্ট কমন পজিশন অফ দ্য অ্যাপেন্ডিক্স ইজ রেট্রোসিকাল পজিশন। কেমন পজিশনে থাকে, রেট্রোসিকাল পজিশনে 64% থাকে, ঠিক আছে। এটা মনে রাখবে। অ্যাপেন্ডিসাইটিস এর মোস্ট কমন কজ কি, ফিকাল ম্যাটার, ঠিক আছে। মোস্ট কমন কজ কি, ফিকাল ম্যাটার। কমপ্লিকেশন কি হয়, উন্ড ইনফেকশন আফটার সার্জারি। সার্জারির পরে উন্ড ইনফেকশনটা সব থেকে কমন কমপ্লিকেশন, ঠিক আছে। ট্রিটমেন্ট অফ চয়েস কি, অ্যাপেন্ডিক্টমি, আর অন্য কোনো ট্রিটমেন্ট কিন্তু এর নেই। অ্যাপেন্ডিসাইটিক্স এর ইনফ্লামেশন বা অ্যাপেন্ডিসাইটিক্স এর ইনফেকশন হলে তোমার হচ্ছে ওটা অ্যাপেন্ডিসেক্টমি করতেই হবে। ম্যাক বার্নির ইনসিজন। ম্যাক বার্নির ইনসিজন একটা পপুলার হচ্ছে যে তোমার প্রসিডিওর, ঠিক আছে। ইট ইজ এন অবলিক ইনসিজন মেড ইন দ্য রাইট লোয়ার কোয়াড্রেন্ট অফ দ্য অ্যাবডোমেন ইউজ ফর অ্যাপেন্ডিক্টমি। ওখানে কি পেয়েছিলাম, কোলেসিস্টাইটিসে কি পেয়েছিলাম, কোলেসিস্টাইটিস কোলেলিথিয়াসিসে একটা ইনসিজনের নাম পেয়েছিলাম, অর্ধচন্দ্রাকৃতি, মনে পড়ছে? কর। আর এখানে কি পেলাম, এমসি বার্নির ইনসিজন। এটা দেখো এখানে ইনসিজনটা দেওয়া আছে, এরকম ভাবে ইনসিজনটা করা হয়, ঠিক আছে। দেখো যেখানে কোয়াড্রেন্টের নামগুলো বলেছিলাম, সেখানে 7th কোয়াড্রেন্ট যেটা আছে, রাইট ইলিয়াক কোয়াড্রেন্ট, সেই কোয়াড্রেন্ট কিন্তু অ্যাপেন্ডিক্স এবং সিকাম বলে লেখা আছে, ঠিক আছে।
অ্যাপেন্ডিক্স এবং সিকাম বলে লেখা আছে, তাই না? যারা নোট করেছো তারা একটু দেখো যে যেখানে 7th হচ্ছে যে কোয়াড্রেন্ট লেখা আছে সেখানে হচ্ছে অ্যাপেন্ডিক্স এবং সিকাম বলে লেখা আছে। তাহলে অ্যাপেন্ডিসাইটিস যখন হচ্ছে সেই জায়গাটাতে প্রবলেম হচ্ছে এবং সেই জায়গাটাতে ইনসিজন করতে হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাকবার্নিস ইনসিজন। এখানে কি হয়, ডিপ টেন্ডার্স অফ পেন, ম্যাকবার্নিস পয়েন্ট, এটাকে ম্যাকবার্নিস পয়েন্টও বলা হচ্ছে, ঠিক আছে? লোকেশন হচ্ছে at 2/3 of the distance along the line of the umbilicus right iliac abdominal quadrant, right iliac abdominal quadrant এ এটা হচ্ছে যে করা হয়, ঠিক আছে? সিমটমস হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট, তাহলে হ্যাঁ, কোশ্চেন আসলে কি বলতে পারবে তো যে কোলেসিস্টাইটিস কোলেলিথিয়াসিস এর ক্ষেত্রে কোন পয়েন্টে পেন হচ্ছে এবং কিভাবে রেডিয়েট করছে পেনটা, এবং অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে কোথায় পেন হচ্ছে এবং কোন দিকে রেডিয়েট করছে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? আচ্ছা, অ্যানোরেক্সিয়া হচ্ছে ইট ইজ অলসো নোন ইন অ্যাপেন্ডিসাইটিস অ্যাজ হ্যামবার্গ সাইন। হ্যামবার্গ সাইন হচ্ছে যখন তোমার অ্যানোরেক্সিয়া হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এর সময়, তখন সেইটাকে বলা হচ্ছে নজিয়া অ্যান্ড ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হচ্ছে, ঠিক আছে? আর রিবাউন্ড টেন্ডারনেস হচ্ছে, রিবাউন্ড টেন্ডারনেস হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, ব্লাম্বার সাইন। রিবাউন্ড যে টেন্ডারনেসটা হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, ব্লাম্বার সাইন। সাইন গুলো একদিকে হচ্ছে যে ছক করে লিখে রাখো তো কি কি সাইন পাচ্ছ। আর আরেকটা আছে অউরে রোজানোভা সাইন, অউরে রোজানোভা সাইন, ডানফিস সাইন, পেন ইনক্রিজ উইদিন রাইট লোয়ার কোয়াড্রেন্ট উইথ কাফিং। এরপর আসছি পচার্স সাইন, যেটা হচ্ছে ফার্স্টলি পেন স্টার্টেড আম্বেলিকা রিজিয়ন দেন শিফট টু রাইট ইলিয়াক রিজিয়ন। প্রাথমিকভাবে আম্বেলিকার রিজিয়নে হবে এবং পরে রাইট ইলিয়াক রিজিয়নে চলে আসছে পেনটা। বোঝা গেছে? এখানে কি বলা হয়, মিল্ক অর মিল্ক প্রোডাক্ট শুড রেস্ট্রিক্ট, মিল্ক এবং মিল্ক প্রোডাক্টটা রেস্ট্রিক্ট করা হয়। কারণ কি, মিল্ক হচ্ছে যে তোমার ল্যাকটিলোজটা কন্টেন করছে, না সরি ওটা হচ্ছে ম্যাল অ্যাবসর্পশন সিনড্রোমের মধ্যে আসছে, সরি এটা নয়, ভাবছি অ্যাপেন্ডিসাইটিস, এটা তো হওয়ার কথা নয়। এখানে একটা সার্জিক্যাল প্রসিডিওর বা যে পোস্ট অপারেটিভ, প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ যে কেয়ার গুলো সেগুলো এখানের মধ্যে যেগুলো আছে এটাই ফলো করবে, ঠিক আছে? অ্যাবডোমিনাল সার্জারির ক্ষেত্রে, মেনলি অ্যাবডোমিনাল সার্জারির ক্ষেত্রে মোর অর লেস প্রি এবং পোস্ট অপারেটিভ কেয়ার গুলো একই রকমের হয়ে থাকে। এখানে কি কেউ সার্জারি ওয়ার্ডে কাজ করো? ল্যাক্সেটিভ অ্যাপেন্ডিক্সে দেওয়া চলে না বলছো? এখানে কি লেখা আছে? এক মিনিট, হ্যাঁ।
আচ্ছা, লেখো ম্যানেজমেন্ট বলে একটা পয়েন্ট করো, ঠিক আছে? ম্যানেজমেন্ট বলে একটা পয়েন্ট করো। Fluid, colloid and electrolyte replacement is the major focus of management. Fluid, colloid and electrolyte replacement is the major focus of management. এখানে নেই, ঠিক আছে? ম্যানেজমেন্টটা এখানে দেওয়া নেই appendicitis এর। Fluid, colloid and electrolyte replacement is the major focus of management. Lung expansion is compromised due to the compression of intra-abdominal fluid over the lung. ঠিক আছে? ইনিমা, ল্যাক্সেটিভ এবং হট অ্যাপ্লিকেশন আর কন্ট্রাইন্ডিকেটেড। ইনিমা, ল্যাক্সেটিভ এবং হট অ্যাপ্লিকেশনস আর কন্ট্রাইন্ডিকেটেড। আর ফাউলার্স পজিশন দিতে হবে পেন মিনিমাইজ করার জন্য। সার্জারির পরে সেমি ফাউলার্স পজিশন দিতে হবে। সার্জারির পরে সেমি ফাউলার পজিশন দিতে হবে এবং প্রাথমিকভাবে ফাউলার্স পজিশন দিতে হবে পেন ম্যানেজমেন্ট করার জন্য। ম্যাসিভ অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়া হয় পেশেন্টকে। ম্যাসিভ অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়া হয়, ঠিক আছে? ফার্স্ট পয়েন্টে বললাম ফ্লুইড, কলয়েড এবং ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট করা হয়। ফ্লুইড, কলয়েড এবং ইলেকট্রোলাইট দেওয়া হয়। পেশেন্টকে হচ্ছে নি ফ্লেক্স পজিশনে রাখা হয়। পেশেন্টকে নি ফ্লেক্স পজিশনে রাখা হয়। আচ্ছা, পরের নেক্সট ডিজিজ কন্ডিশন হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, ঠিক আছে? ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমের মধ্যে কি আছে? প্রাইমারিলি ইট ইজ কজড বাই ইলিয়াক স্পেসার অফ ল্যাকটেজ ডেফিসিয়েন্সি, ঠিক আছে? প্রাইমারিলি এটা ল্যাকটেজ ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে। এটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট ফেলিওর, দ্য অ্যাবসর্পশন অফ ইনজেস্টেড নিউট্রিয়েন্টস। ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে কোনো জায়গায় হতে পারে, ফেলিওর হবে এবং অ্যাবসর্পশন অফ ইনজেস্টেড নিউট্রিয়েন্টস, ঠিক আছে? এটা হচ্ছে জিআই সার্জারির কারণে হতে পারে, ইনফ্লেমেটরি ডিজিজের কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, রেডিয়েশন বা ড্রাগ সাইড এফেক্টস এর কারণেও হতে পারে, ঠিক আছে? সাইন এন্ড সিমটমস এর মধ্যে আছে অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, ফ্ল্যাটুলেন্স, abdominal distension, loud bowel sound. It is known as parvogomas. কি বর্বর জাইমাস। যাই হোক, এটা একটু পড়ে নিও। আচ্ছা, এখানে হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট সাচ এস মিলেট, কর্ন, রাইস এগুলো ফ্রি ডায়েট দিতে বলেছে। এছাড়াও মিল্ক এবং মিল্ক প্রোডাক্টস দেওয়া হয় না।
আচ্ছা, ইরিটেবল বাউল সিন্ড্রোমের মধ্যে কি আছে? ইট ইজ এ ফাংশনাল মটিলিটি ডিসঅর্ডার অফ intestine without any evidence of underlying cause characterized by abdominal pain হবে, ডায়রিয়া এবং কনস্টিপেশন হবে। ঠিক আছে, ফাংশনাল মটিলিটি ডিসঅর্ডার, এটা হচ্ছে ফাংশনাল মটিলিটি ডিসঅর্ডার ইন্টেস্টাইনের মধ্যে উইদাউট এনি এভিডেন্স অফ আন্ডারলাইং কজ, অ্যাবডোমিনাল পেন থাকবে না, ডায়রিয়া এবং কনস্টিপেশন থাকবে না, কিন্তু ফাংশনাল মটিলিটি ডিসঅর্ডার দেখা যাবে। ঠিক আছে, সাইন অ্যান্ড সিমটমস কি থাকবে? লেফট লোয়ার অ্যাবডোমিনাল কোয়াড্রেন্ট পেন। লেফট লোয়ার অ্যাবডোমিনাল কোয়াড্রেন্টের নাম কি বলেছিলাম? লেফট ইলিয়াক। নার্সিং কেয়ারের মধ্যে স্পেসিফিক ডায়েটারি ইনস্ট্রাকশন গুলো থাকছে। ঠিক আছে, এরপর আসছি পেরিটোনাইটিস। পেরিটোনাইটিসটা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য পেরিটোনিয়াম। কার কারণে হচ্ছে? এসচেরিয়া কোলাই বা ই কোলাই এর কারণে হচ্ছে। ঠিক আছে, সাইন অ্যান্ড সিমটমস কি কি দেখা যাবে? রিবাউন্ড টেন্ডারনেস আর ব্লামবার্গ সাইন। রিবাউন্ড টেন্ডারনেস বা ব্লামবার্গ সাইন দেখা যাবে। অ্যাবডোমিনাল পেন, রিজিডিটি এবং গার্ডেনিং দেখা যাবে। নার্সিং কেয়ারের মধ্যে কি থাকছে? সেমি ফাউলার পজিশন দিতে হবে পেশেন্টকে। সাব অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনটা পড়াচ্ছি না, এটার মধ্যে সেরকম কিছু নেই, নর্মাল যেটা এরকম দেখতে পাচ্ছ। সাব অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনটা পড়বে, যদি না বুঝতে পারো তাহলে নেক্সট ক্লাসে বলবে, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, এইটার মতো করে আরো অনেকগুলো ডিজিজ আছে, সেগুলো পড়ালাম। হোপফুলি ওটা পড়লে এগুলো বুঝে যাবে, মানে ওগুলো বুঝে থাকলে এটা পড়লেই বুঝে যাবে। আচ্ছা, হার্নিয়া কথাটার সঙ্গে আমরা সবাই মোটামুটি মোরলেস আমরা শুনেছি হার্নিয়া, তাই তো? হার্নিয়া আর হিমোরয়েডস, এক মিনিট। হ্যাঁ, হার্নিয়া আর হিমোরয়েডসটাই বাকি থাকলো। হার্নিয়া কথাটার সাথে আমরা মোরলেস সবাই হচ্ছে যে কথাটা শুনেছি। তো হার্নিয়াটা কি? মেনলি হচ্ছে যে একটা প্রোট্রিউশন অফ অর্গান আর স্ট্রাকচার থ্রু উইকেনিং ইন দ্য অ্যাবডোমিনাল ওয়াল। হার্নিয়াটা হচ্ছে একটা অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে হচ্ছে যে প্রোট্রিউশন। প্রোট্রিউশন কিসের প্রোট্রিউশন? এই দেখো, অ্যাবডোমিনাল ওয়ালটা হচ্ছে যে উইকেনিং হয়ে যাওয়ার কারণে, ঠিক আছে, যে ইন্টেস্টাইনাল আমাদের লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন যে ফোল্ড গুলো থাকে, সেইগুলো কি হয়? অ্যাবডোমিনালের উইকেনিং এর কারণে বাইরের দিকে ওটাকে ঠেলে বের করে দেয়। ঠিক আছে, ওটাকে ঠেলে বের করে দেয়, সেই জিনিসটাকেই বলা হচ্ছে হার্নিয়া। ঠিক আছে, সেই জিনিসটাকেই বলা হচ্ছে হার্নিয়া। এটার একমাত্র ক্লাসিক ট্রিটমেন্ট এটাই, যে সার্জিক্যাল প্রসিডিওর। ঠিক আছে, সার্জিক্যাল প্রসিডিওর করে ওই জিনিসটাকে, হার্নিয়া সার্জারি যেটাকে বলে, তো ওই জিনিসটাকে আবার প্লেস করা। ঠিক আছে, প্লেস করা, বা যদি সেই রকমের না হয় তাহলে ওইটাকে কেটে ফোল্ড করে ওটাকে আবার অ্যাড করে দেওয়া। এবার আসছি কি কি হচ্ছে যে তোমার মোস্ট কমন টাইপ কি না? ইঙ্গুইনাল হার্নিয়া। ঠিক আছে, মোস্ট কমন টাইপ হচ্ছে হার্নিয়ার মধ্যে ইঙ্গুইনাল হার্নিয়া। কি কি সার্জিক্যাল প্রসিডিওর হয়? হার্নিওপ্লাস্টি। হার্নিওপ্লাস্টি হচ্ছে যে একটা প্রসিডিওর, সার্জিক্যাল প্রসিডিওর, যেটা হচ্ছে যে কি হয়? প্লেসমেন্ট অফ সিনথেটিক মেস। সিনথেটিক মেস দিয়ে যে জায়গার অ্যাবডোমিনাল ওয়ালটা হচ্ছে যে জায়গায় দুর্বল হয়ে পড়েছে, সেখানে সিনথেটিক মেস দেওয়া হয়। ঠিক আছে, হিউম্যান বা অ্যানাটমিক্যাল অ্যানিমেলের হচ্ছে যে থেকে তৈরি হয় এটা, অ্যাবডোমিনাল মেসটা ওখানে প্লেসমেন্ট করা হয়। বা আরেকটা কি আছে? হার্নোরেফি। হার্নোলোরেফি, এটা হচ্ছে রিপেয়ার অফ ডিফেক্ট ইন অ্যাবডোমিনাল মাসকুলেচার অর ফ্যাসিয়া।
রিপেয়ার করা হয়, ঠিক আছে। অ্যাবডোমিনাল মাসকুলেচার বা ফিসারটাকে হচ্ছে যে ফ্যাসিয়াটা যেটা থাকে সেটাকে রিপেয়ার করা হয়। কমপ্লিকেশনের মধ্যে কি আছে? ইনফ্ল্যামেশন, বাওয়েল অবস্ট্রাকশন, নেক্রোসিস, হাইড্রোসিলি এটসেট্রা। টাইপস অফ হার্নিয়া কি? টাইপস অফ হার্নিয়াটা এখানের মধ্যে ইম্পর্টেন্ট, হার্নিয়ার টাইপস গুলো করে রাখবে। ইঙ্গুইনাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া, আম্বেলিকাল হার্নিয়া, ইনসিজনাল হার্নিয়া আর ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। ইঙ্গুইনাল, ফিমোরাল, আম্বেলিকাল, ইনসিজনাল, ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। সাইন এন্ড সিমটমস এর মধ্যে কি? হিস্ট্রি অফ সোয়েলিং, কাফিং, এক্সারসাইজিং, সিভিয়ার পেন। তারপরে অ্যাবডোমিনাল অ্যাসেস করলে আমরা দেখতে পাবো যে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়েছে, ঠিক আছে। নার্সিং কেয়ার, অ্যাভয়েড অ্যাবডোমিনাল প্যালপেশন ইফ হার্নিয়া ইজ স্ট্র্যাঙ্গুলেটেড। প্যালপেট করতে মানা করা হয় বা হাত দিয়ে বাইরে থেকে ওটাকে প্রেস করতে মানা করা হয়, ঠিক আছে। ম্যানুয়াল রিডাকশন বাই জেন্টল পুশিং মাস ব্যাক into abdominal cavity. It should be done by doctor, not by nurses. এটা কিন্তু নার্সেসের দ্বারা হয় না। ডক্টরসরা যদি ভেবে থাকে যে হার্নিয়াটা সেরকম ভাবে সার্জিক্যাল প্রসিডিওরের দরকার নেই, প্যালপেশন করে দেখা যেতে পারে, তো এটা বাই ডক্টরস করা হয়, ঠিক আছে। হার্নিয়ার এখানে আরো কয়েকটা টাইপস দেওয়া আছে, এগুলো ভালো করে পড়ে রাখতে, ঠিক আছে। ব্রেন হার্নিয়েশন, হাইটাস হার্নিয়া, লেটার্স হার্নিয়া, পেটিটস হার্নিয়া, প্যারাস্টোমাল হার্নিয়া, আর এটা কি লেখা আছে? এই GRYNFELTTS, গ্রেনফেল্ডস হার্নিয়া। অ্যাক্সেসরি অর্গান আর হেপাটাইটিস ডি, তাই তো। হার্নিয়ার মোস্টলি কিন্তু টাইপস গুলো ইম্পর্টেন্ট, আমি বারবার বলে দিচ্ছি, আর কিছু নেই। হার্নিয়ার ছবি দেখলেই মানুষ বুঝতে পেরে যাবে, সেরকম কমপ্লিকেটেড কিছু নেই। হার্নিয়ার টাইপস গুলো পড়ে রাখবে। এত শক্ত শক্ত ওয়ার্ড আছে, সেগুলো যদি উচ্চারণ করতে নাও পারা যায়, সেগুলো স্পেলিং করে সেগুলো মনে রাখবে, ঠিক আছে। এরপর আসছি হিমারয়েডস। হিমারয়েডস আমরা যেটাকে বলে থাকি পাইলস, ঠিক আছে, সেটাকে হিমারয়েডস বলছে। তো ইট ইজ ডাইলেটেড ভ্যারিকোজ ভেন। আমাদের মানে অ্যানাসের যে লেয়ারটা থাকে সেই জায়গাতে হচ্ছে ডাইলেটেড ভ্যারিকোজ ভেন্স অফ দ্য অ্যানাল ক্যানাল অর ভ্যারিকোসাইটোসিস অফ রেকটাম। আমাদের ভ্যারিকোজ ভেন আরো কোথায় কোথায় শরীরে হয়? হিউম্যান বডিতে ভ্যারিকোজ ভেন দেখা যায় পায়ে, ঠিক আছে, মেনলি। তো রেকটামের কাছে যে ভ্যারিকোসাইটোসিস যদি দেখা যায় সেটাকে বলা হচ্ছে হিমোরয়েডস, ঠিক আছে। এটাকে অলসো নোন অ্যাজ পাইলস অ্যান্ড ব্যাভাসির। Hemorrhoids are classified into internal and external or prolapsed. ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে এবং প্রোলাপসড হতে পারে। হিমারয়েডস এর এখানে একটা ওভারভিউ দিয়েছে, দেখো এই ছকটা করলে হিমারয়েডস হয়ে যাবে মোটামুটি। দে আর লাই অ্যাবাভ দ্য অ্যানাল স্ফিংটার। এটা হচ্ছে যে পেন, রেক্টাল ব্লিডিং হয়, পেনলেস, সামটাইমস পেন হয় না। তো পেনলেস রেক্টাল ব্লিডিং ডিউরিং ডিফেকশন ইউজুয়ালি অকাল টাইপ অফ নোন অ্যাজ হেমাটোচিজিয়া। হেমাটোচিজিয়া বলা হচ্ছে এটাকে। মিউকাস ডিসচার্জ হতে পারে, আর এটার গ্রেড হয়, ঠিক আছে। হিমারয়েডস এর গ্রেড হয়, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। গ্রেড 1 এ কি হচ্ছে? নো প্রোলাপস, জাস্ট প্রমিনেন্ট ব্লাড ভেসেল।
প্রমিনেন্ট ব্লাড ভেসেল গুলো দেখা যাচ্ছে। গ্রেড 2 তে কি হচ্ছে, প্রলাপস আপন বিয়ারিং ডাউন, একটুখানি বিয়ারিং ডাউন মানে নিচের দিকে নেমে আসছে, বাট স্পন্টেনিয়াসলি রিডাকশন হচ্ছে। গ্রেড 3 তে কি হচ্ছে, প্রলাপস আপন বিয়ারিং ডাউন রিকোয়ারিং ম্যানুয়াল রিডাকশন রিকোয়ার হচ্ছে। এবং গ্রেড 4 এ হচ্ছে প্রলাপস উইদিন ইনএবিলিটি টু বি ম্যানুয়ালি রিডাক্টেড। ঠিক আছে, inability to be manually reducted। এরপর আসছি এক্সটার্নাল হিমালয়েডস এর মধ্যে ওভারভিউ কি আছে, ইট ইজ লাই বিলো দ্য অ্যানাল স্ফিংটার, ক্যান বি সিন ইন ইন্সপেকশন অফ পেরিটোনিয়াল এরিয়া। আর সাইন এন্ড সিমটমস এর মধ্যে আছে পেনফুল রেকটাল ব্লিডিং বা অ্যানাল স্পেশার। নার্সিং কেয়ার কি দিতে হবে, অ্যাপ্লাই কোল্ড প্যাকস আর সিজ বাথ, apply analgesic or anesthetic spray as per order। সম্ভবত এই টপিক্স এর উপর দেবো না, কারণ হচ্ছে যে তোমার আগের টপিকস গুলো খুব বড় বড় ছিল তো, এবং ব্লাডের ক্ষেত্রে দিয়েছিলাম, কারণ ব্লাডের ক্ষেত্রে সেরকম তোমার মেন জিনিসগুলো মনে রাখার ছিল, কিন্তু এইগুলোতে হচ্ছে পিকচার দেখে তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, পিকচার দেখে তুমি মোটামুটি হয়ে যাবে। আর ব্যাপারটা হচ্ছে যে এইটার মধ্যে ক্লাসগুলো আমার যদি ফলো করেছো বা ক্লাসের মধ্যে ছিলে, তো মাঝে মাঝে আমি বলে বলে গেছি, ঠিক আছে, যে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা নোট করে নিও। যদি সম্ভব হয় আমি একবার দেখবো, কিন্তু টপিকটা যেহেতু বড় আছে, যেমন তোমার নার্ভাস সিস্টেমও অনেক বড় টপিক ছিল, এটাও হচ্ছে ডিজিজ কন্ডিশন গুলো অনেক বড় টপিকই ছিল মোটামুটি। তো যদি পারি তো তাহলে নোট দিয়ে দেবো, ঠিক আছে। আর যদি না পসিবল হয় তাহলে আমার ক্লাসগুলো একবার তোমরা রিপিট দেখে নিও, সেখানের মধ্যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আমি বলে দিয়েছি অলরেডি, যে এই টপিকসটা কিন্তু ইম্পর্টেন্ট। পড়ার মাঝে মাঝে তোমাদেরকে দেখবে এরকম দাগ দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট টপিকস গুলো। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসটা সিএনএস এবং জিআই ডিসকাশন ক্লাসই করব, ঠিক আছে। ডিসকাশন ক্লাস বা হচ্ছে যে তোমার এমসিকিউ কোশ্চেন আনসার বলে দেবো। ওবেসিটিতে মেনলি, ওবেসিটি মানে আমরা সবাই জানি, ওবেসিটিতে হচ্ছে ওয়েট গেন, নর্মাল ওয়েটের থেকে বেশি। তো ওবেসিটির মধ্যে এই যে কলামটা আছে, এই কলামটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। 25% অর মোর ওভার আইডিয়াল বডি ওয়েট। আর মরবিড ওবেসিটির মধ্যে থাকছে 100 lb অর মোর আইডিয়াল বডি ওয়েট। বিএমআই হচ্ছে 30 থেকে বেশি ইজ কল্ড ওবেসিটি। BMI 30 থেকে বেশি is called obesity। If triceps skin fold হচ্ছে 15 minutes এর থেকে 15 mm এর থেকে বেশি in man এবং 25 mm এর থেকে বেশি in female, then indicate obesity। ট্রাইসেপস স্কিন ফোল্ডটা যদি এটাকে বেশি থাকছে তাহলে হচ্ছে যে এটা বলা হচ্ছে ওবেসিটি থেকে এইটুকুই। আর বিএমআই টা কি করে ক্যালকুলেট করে আমি নেক্সট দিন বলে দেবো, ঠিক আছে। ক্লাস অফ করলাম, হ্যাঁ।